অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। এবারের জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ হচ্ছে মাদ্রাজে। বিএএসএ নির্বাচন সভায় ধীরেন ঘোষ, বধূ চ্যাটার্জিরা প্রবল বিরোধিতা করেছিল অ্যাপোলোর কাউকে দলে নেওয়াই। শুধু তাই নয়, জুপিটারের কম্পিটিশনে অ্যাপোলোর তরফ থেকে অমার্জনীয় অখেলোয়াড়ি আচরণ করার জন্য এই ক্লাবকে সাসপেন্ড করা হোক দাবিও তোলে। জুপিটার দলে ভারী ছিল, তাদের প্রস্তাব গৃহীত হচ্ছিল। এমন সময় আচমকা বালিগঞ্জ ক্লাবের প্রণবেন্দু বিশ্বাস অর্থাৎ হিয়ার কোচ প্রস্তাব দিল অ্যাপোলোকে সতর্ক করে দিয়ে বলা হোক ভবিষ্যতে এই ধরনের আচরণ সম্পর্কে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রণবেন্দু তারপর বলল, বেঙ্গলের স্বার্থে কনকচাপা পালকে টিমে রাখতে হবে। তুমুল হইচই পড়ে গেল প্রণবেন্দুর ওই কথায়। অ্যাপোলোর কোনো প্রতিনিধি সভায় নেই। ওরা ভেবেছিল প্রস্তাবনা বিনা বাধায় পাশ হয়ে যাবে। কেউ ভাবতেই পারেনি হিয়ার প্রতিদ্বন্দ্বীর পক্ষ নিয়ে প্রণবেন্দু কিনা লড়াই শুরু করবে। ধীরেন ঘোষ ক্ষুব্ধ হয়ে বলল, স্টেট চ্যাম্পিয়নশিপে কি হলো সেটা তো তুমি নিজেই দেখেছ। হ্যাঁ, দেখেছি। প্রণবেন্দুর স্থির চোখে ধীরেনের পাংশু মুখের দিকে তাকিয়ে আবার বলল, কি হয়েছিল আমি দেখেছি। শুধু প্রণবেন্দু নয়, আরো অনেকেই দেখেছে। হ্যাঁ, দেখেছি। প্রণবেন্দু স্থির চোখে ধীরেনের পাংশু মুখের দিকে তাকিয়ে থেকে আবার বলল, কি হয়েছিল আমি দেখেছি। শুধু প্রণবেন্দু নয়, আরো অনেকেই দেখেছে। কোনির প্রতিদ্বন্দ্বিতা অমিয়ার সঙ্গে নয়, হয়েছিল হিয়ার সঙ্গে। ব্রেস্ট স্ট্রোকের 100 মিটার এ ছিল কোনি, অমিয় হিয়া। চ্যাম্পিয়নশিপের অন্যতম রেফারি ছিল ধীরেন ঘোষ। স্ট্রোক জাজদের মধ্যে ছিল হরিচরণ, ইন্সপেক্টর অফ টার্নস এবং টাইম কিপারদের মধ্যে কার্তিক সাহা, বধূ চ্যাটার্জি, যজ্ঞেশ্বর ভট্টাচার্য ছাড়াও জুপিটারে গোষ্ঠীভুক্ত কয়েকটি ক্লাবের লোক এরা ছিল। একই সঙ্গে কোনি আর হিয়া 50 মিটার থেকে টার্ন নেয়। সঙ্গে সঙ্গে বধূ চ্যাটার্জি লাল ফ্ল্যাগ নাড়তে শুরু করে। রেফারি ধীরেন ঘোষ ছুটে গিয়ে ফ্ল্যাগ দেখবার কারণটা জেনে নিয়ে বলল, কনকচাপা পাল ডিসকোয়ালিফাই হয়েছে। টার্ন করেই আন্ডারওয়াটার ডবল ক্লিক নিয়েছে। শুনে অবাক হয়ে গেল ক্ষিতীশ। শুধু বলল, এরকম ভুল করবার কথা তো নয়। হিয়া প্রথম এবং তার থেকে 6 মিটার পেছনে কোনি, 7 মিটার পেছনে অমিয়া সাঁতার শেষ করে। কোনিকে 200 মিটারের নামতে দেয়নি ক্ষিতীশ। ব্রেস্টস্ট্রোকে পায়ের ওপর অত্যধিক খাটুনি পড়ে, অথচ তারপরেই 200 মিটার ফ্রিস্টাইল ইভেন্ট। কোনি মূলত ফ্রিস্টাইলার, কিন্তু এতে কোনিও পারল না। সাঁতার শেষ করে ফিনিশিং বোর্ড ছুঁয়ে সে মুখ ঘুরিয়ে দেখল অমিয়া হাত ছোঁয়ালো। কোনি একগাল হেসে মুখ তুলে ক্ষিতীশের দিকে তাকালো। ঘড়িটা উঁচু করে ধরে গ্যালারি থেকে ক্ষিতীশ হাত নাড়ল। ঘোষণায় শোনা গেল, অমিয়া প্রথম হয়েছে। ক্ষিতীশ প্রথমে থাওয়া হয়ে গেল। তারপর ধীরেনের কাছে ছুটে গিয়ে বলল, এসব কি হচ্ছে? কি আবার হবে? ধীরেন অগ্রাহ্য করে এগিয়ে যাচ্ছিল, আর ক্ষিতীশ ওর হাত টেনে ধরল। আমিও টাইম রাখছি।
আমিও টাইম রাখছি। কোনি আগে টাচ করেছে ওর টাইম। তোমার জাপানি ঘড়ির টাইম তোমার কাছেই রাখো। নকুল মুখুজ্জে প্রতিবাদ জানালো জুরি অফ অ্যাপিলের কাছে। প্রতিবাদ নাকচ হয়ে গেল। 15 মিনিট পরেই ছিল 200 মিটার ব্যক্তিগত মেডলে। কোনি বাটারফ্লাইয়ে হিয়া এবং অমিয়ার কাছে পিছিয়ে পড়ল। ব্যাকস্ট্রোকে অমিয়াকে ধরে ফেলে টার্ন নিতেই দেখা গেল যজ্ঞেশ্বর ভট্টাচার্য লাল ফ্ল্যাগ তুলে রয়েছে। ব্যাপার কি? ক্ষিতিশ গ্যালারি থেকে নেমে এলো। ধীরেন জোচ্চুরির একটা সীমা আছে। যোগু তো আগে থেকেই ফ্ল্যাগ তুলেছিল। কে বলল আগে থেকে? তোমার মেয়েটা ফলটি টার্ন নিয়েছে, তারপর ফ্ল্যাগ দেখিয়েছে। শেখাও শেখাও, টেকনিক্যাল ব্যাপারগুলো শেখাও। জুপিটারকে অপদস্থ করা ছাড়া তো কিছুই তো শেখাওনি। ধীরেন উত্তেজিতভাবে হাত নেড়ে বকের মতো গলাটা লম্বা করে বলতে লাগলো, আইনটাও শিখো যে ব্যাকস্ট্রোকে টার্ন নেবার জন্য বোর্ডে হাত ছোঁয়ার আগে নর্মাল পজিশনে অন দি ব্যাক থাকতে হবে। কনকচাপা ঘুরে গিয়ে হাত ছুঁয়েছে, নর্মাল পজিশনে থেকেও ছোঁয়নি। যাও যাও যাও, গিয়ে বসো এখন। হিয়া কাছে অমিয়া হেরে গেল 1 সেকেন্ডের তফাতে। কোনি আড়ষ্ট হয়ে গেল দুবার বাতিল হয়ে এবং প্রথম হয়েও তৃতীয় হয়ে যাওয়ায়। বাড়ি ফেরার সময় ক্ষিতীশ বাসে সারা পথ গজরালো এবং অবশেষে বলল, কাল 100 মিটার। দেখি ধীরেন তোকে কি করে আটকায়। কিন্তু আটকাবার যে অনেক পন্থা আছে, ক্ষিতীশ তা ভেবে দেখেনি। পরদিন স্টার্টিং ব্লকে যখন প্রতিযোগিতা এসে দাঁড়ালো, ক্ষিতীশ একটু অবাকই হলো। নিয়ম অনুসারে প্রতিযোগীদের মধ্যে যারা সেরা তাদের সামনে রাখা হয়, 3, 4, 5 নম্বর লেনে রাখা হয়। হিয়া 3 নম্বরে, কোনি 4 নম্বরে, অমিয়া 6 নম্বরে, আর তাদের মাঝে জুপিটারের ইলা 5 নম্বর লেনে। হিটে কোনো ক্রমে তৃতীয় হয়ে ইলা ফাইনালে উঠেছে। 2 বছর আগে প্রিউ পরীক্ষায় টোকার সময় ধরা পড়ে ইলা গার্ডকে কামড়ে দিয়েছিল। ক্ষিতীশ এগিয়ে যাচ্ছিল ধীরেনের দিকে। একজন ভলেন্টিয়ার তাকে আটকে দিয়ে বলল, প্ল্যাটফর্মে কম্পিটিটর আর অফিসিয়ালরা ছাড়া কেউ যেতে পারবে না। ফিরে এসে ক্ষিতীশ ঘড়ি নিয়ে বসল। শুরু থেকেই প্রচন্ড রেস। অমিয়া বদ্ধপরিকর চ্যাম্পিয়নশিপ বজায় রেখে সাঁতার থেকে বিদায় নিতে। হিয়া মসৃণ, ছন্দবদ্ধ এবং দ্রুত তালে নিখুঁত ভঙ্গিতে ভেসে যাচ্ছে। কোনি যেন তারা খাওয়ায় ব্যস্ত উদ্বিগ্ন জলকন্যা। জল তোলপাড় করে সে যেন নিরাপদে আশ্রয়ের খোঁজ পেয়ে চলেছে। বাকিরা রয়েছে শুধুমাত্র নির্দিষ্ট। বাকিরা যথাসাধ্য চেষ্টা করছে ওই তিনজনের পেছনে অন্তত 20 মিটারের মধ্যে তফাৎ থাকতে। ইলার ব্যস্ততাটা একটু কম। সে বরাবর মুখ তুলে তাকাচ্ছে আর ক্রমশই সরে যাচ্ছে কোনির লেনের দিকে। বোর্ড ছুঁয়ে সবার আগে টার্ন নিল কোনি, তারপর অমিয়া। ব্রেস্ট স্ট্রোকাররা ভালো ফ্রি স্টাইলার হয় না। হিয়া প্রায় 2 মিটার পিছিয়ে পড়েছে। বাকিরা তখনও 400 মিটারে পৌঁছায়নি। টার্ন নিয়ে কোনি সবেমাত্র 2-3টি স্ট্রোক দিয়েছে, তখনই ব্যাপারটা ঘটল। ইলা
ঢুকে পড়েছে কনির লেনে। দুজনে মুখোমুখি সংঘর্ষ। উফ বলে কনি চেঁচিয়ে উঠল একবার। দেখা গেল ওরা জড়াজড়ি অবস্থায় এবং হাঁক পাক করে সে যেন নিজেকে ছাড়াবার চেষ্টা করছে। কয়েক সেকেন্ড এইভাবেই কাটলো। তারপর ততক্ষণে অমিয়া এবং হিয়া ওদের অতিক্রম করে বেরিয়ে গেছে। বধূ চাটুর্যকে লাল ফ্ল্যাগ উঁচিয়ে ইলার দিকে তাকিয়ে বলল, ইউ ডিসকোয়ালিফাইড। ইলা আবার নিজের লেনে সরে গিয়ে সাঁতার কেটে স্টার্টিং প্ল্যাটফর্মের দিকে ফিরে যেতে লাগলো। উনি শুধু একবার সামনের দিকে তাকালো, তারপরেই বড় হাঁ করে অনেকখানি বাতাস বুকে ভরে নিয়ে তাড়া করলো সামনে দুজনকে। অনেক দেরি হয়ে গেছে, তবু শেষ চেষ্টা। ইঞ্জিনের পিস্টনের মতো ওঠানামা করছে দুটো হাত, পায়ের কাছে টগবগিয়ে গিয়ে ফুটছে জল। কামান পাল কামান উঠে দাঁড়িয়ে চেঁচাচ্ছে, আর কেউ নয়, হিয়ার বাবা। গ্যালারির হতভম্ব ভাবটা তাতে যেন ভেঙে খান খান হয়ে পড়ল। জোরে জোরে, আরো জোরে, এই শুধু চিৎকার। ধাপে ধাপে উঠে অবশেষে আক্ষেপে ভেঙে পড়ল। কনি পারল না। অমিয়া তার খেতাব রক্ষা করলো, দ্বিতীয় হলো হিয়া, কনি তৃতীয় হলো বেলার সঙ্গে। তারপর আরেকটি ব্যাপার ঘটল। ধীরেন ঘোষ জলের ধারে ঝুঁকে এক গাল হেসে অমিয়াকে কিছু বলছিল। সেই সময় ভিড় ঠেলে ছুটে এসে ক্ষিতীশ তার পিছনে লাথি কষালো। ধীরেন উল্টে গিয়ে জলে পড়ল। তুমুল হইচই শুরু হয়ে গেল। কয়েকটি ছেলে ক্ষিতীশকে হিচড়ে সরিয়ে নিয়ে গেল সেখান থেকে। তখন শোনা গেল চিৎকার করে সে বলে যাচ্ছে, পারবি না, এভাবে পারবি না। রাস্তায় বেরিয়ে এসে কনির তোয়ালে দিয়ে ক্ষিতীশ মুখ মুছল। ঠোঁটের কষ পেয়ে তখন রক্ত গড়াচ্ছে। কনির কপালে ফুলে উঠেছে। একটা পানের দোকানে দেখে ক্ষিতীশ বড়ক্ষণের জন্য দাঁড়ালো। ঠিক তখনই ওর পাশে গাড়ি দাঁড় করিয়ে হিয়ার বাবা নেমে এলো। সরি মিস্টার সিনহা, এমন ডার্টিয়া ব্যাপার এখানে হবে আমি জানতাম না। হিয়া ও তার মা, আমরা কেউ খুশি হতে পারছি না। এভাবে মেডেল জেতার কোনো আনন্দ নেই। ভদ্রলোক কনির পিঠ চাপড়ে দিয়ে বললেন, দুঃখ করো না, জোরে সাঁতার কাটার দরকারটা আজ তুমি অনুভব করতে পেরেছ। তুমি লাকি। তোমার লাস্ট 30 মিনিটস আমি ভুলব না। ক্ষিতীশ প্রথমে বিভ্রান্ত, তারপর অভিভূত হয়ে গেল। গাড়ির জানলা দিয়ে হিয়া এবং তার মা দেখছে। ক্ষিতীশ এগিয়ে এসে হিয়ার মাথায় হাত রেখে ফিসফিস করে বলল, বড় হও মা, তোমার ইতস্তত। তারপর ইতস্তত করে বলল, সেদিন কনিকে আমি খুব বকেছি। বাস স্টপে দাঁড়িয়ে পাঞ্জাবি ছেঁড়া বুকটা পকেটে টান মেরে ছিঁড়ে ক্ষিতীশ খুলে ফেলল। তোর বৌদিকে এসব কিছু বলিসনি। পূর্ণবেন্দু ঘরের সকলের মুখের উপরে একবার চোখ বুলিয়ে কি হয়েছিল আমরা জানি, সে কথা এখন আলোচনা করে লাভ নেই। বাংলার মান সম্মানের কথাই এখন আমাদের ভাবতে হবে। টিমটা যাতে সেরা হয় তার জন্য তুচ্ছ দলাদলি ভুলে যেতে হবে। মহারাষ্ট্রে আমাদের মেয়েদের একমাত্র রাইভাল, ওদের রমা যোশীর সঙ্গে ফ্রি স্টাইল পাল্লা দেবার মতো কেউ নেই, একমাত্র কনক চাপা পাল ছাড়া। ফ্রি স্টাইলে 3টে ইন্ডিভিজুয়াল আর একটা রিলে, এই 4টের মধ্যে অন্তত 2টোতে 100 আর 200 কনক চাপার 60% চান্স আছে। কিসে বুঝলে যে আছে? একজন জানতে চাইল। শুধু ওর সেদিনের ফিনিশ করা দেখেই বুঝেছি। যেরকম রোখা জেদি সাঁতার ও দেখালো, তাতে স্প্রিন্ট ইভেন্টে ওর সমকক্ষ এখন বাংলায় কেউ নেই। আমি ওর ট্রেনিং এর খবর রাখি, 2-3 বার এসে দেখেওছি।
জোর দিয়েই বলছি, মহারাষ্ট্রের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ ছিনে নিতে হলে এই মেয়েটিকে চাই। শুধু ফ্রি স্টাইল জিতে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। ধীরেন ঘোষ তাচ্ছিল্য ভরে বলল, অন্যদের মুখের দিকে তাকিয়ে বিজ্ঞের মতো হাসল। কিন্তু 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 তাকে সায় দিয়ে কেউ মাথা নাড়ল না। এবার হিয়ার কাছ থেকে 3টে গোল্ড আশা করছি, 2টো বেস্ট স্ট্রোকে, একটা ব্যাক স্ট্রোকে। মেডলিতে 50-50 চান্স আছে। তাছাড়া অঞ্জু, পুষ্পিতা, বেলা ও অমিয়া পয়েন্ট আনবে। এবছর আমরা লেডিজ চ্যাম্পিয়ন হতে পারি। কিন্তু কনক চাপা পাল এবছর কোনো ক্লাব কোর্সে নামেনি। স্টেট চ্যাম্পিয়নশিপে 2টোতে ডিসকোয়ালিফাইড হয়েছে, আর একটার প্রথম 2টো প্লেসের মধ্যে আসতে পারেনি। বাকিগুলো আর নামেনি। ওর টাইমিং কি আমরা তা জানি না, সুতরাং কি করে ওকে সিলেক্ট করা যায়? ধীরেন ঘোষ টেবিলে ঘুষি মেরে চেঁচিয়ে উঠল। কয়েক সেকেন্ড সভাঘর নিস্তব্ধ হয়ে রইল। সবশেষে শান্ত ধীর গলায় অনুবেন্দু বলল, তাহলে বালিগঞ্জ সুইমিং ক্লাবের সুইমারদের বাদ দিয়েই আপনাদের টিম করতে হবে। আমরা মেয়েদের আমি উইথড্র করে নিচ্ছি। তা কি করে হয়? সভায় গুঞ্জন উঠল। একজন বলল, কনকচাপা পালকে সিলেকশন দিলেই ক্ষতি বাকি, যাবে তো নিজের টাকায়। এরপর শুরু হলো তর্কাতর্কি, সেটা পৌঁছলো চিৎকারে। এমন সময় ধীরেন রেগে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় বলল, প্রণবেন্দু ব্ল্যাকমেল করে অ্যাপোলোর সুইমার টিমে ঢুকাতে চায়। এতে ওর কি যে স্বার্থ আছে তা আমি বুঝছি না। প্রণবেন্দু জবাব দিল, রমা যোশীর সোনা কুড়োনো বন্ধ করা ছাড়া আমার কোনো স্বার্থ নেই। খনি মাদ্রাজ যাওয়ার মনোনয়ন অবশেষে পেল। বাংলা ম্যানেজার হয়েছেন ধীরেন ঘোষ। মেয়েদের বিভাগে ম্যানেজমেন্ট বেলেঘাটা সুইমিং ক্লাবের প্রগতি ভাদুরী এবং কোচ হরিচরণ মিত্র। মাদ্রাজ বেলে ওরা সন্ধ্যায় রওনা হবে। ক্ষিতীশ এসেছে ট্রেনে কনিকে তুলে দিতে, আর এসেছে কান্তি, চন্ডু, ভাদু, কনির ভাই গোপাল। কামরায় জানলার ধারে বসেছে কনি। জানলা থেকে দূরে সবার থেকে একটু তফাতে প্ল্যাটফর্মে ক্ষিতীশ দাঁড়িয়ে। কনি কথা বলছে কান্তিদের সঙ্গে। ধীরেন ঘোষ হাঁকডাক করে তদারকিতে ব্যস্ত। ট্রেন ছাড়ার সময় হয়ে আসছে, এখনো নাকি কয়েকজন পৌঁছয়নি। কনির মুখে চাপা ভয়, কলকাতার বাইরে সে কখনো যায়নি। 1450 কিলোমিটার, অর্থাৎ প্রায় 35 ঘন্টা ট্রেনে বাস করতে হবে। কামরার আর এক কোণে জুপিটারের অমিয়া আর বেলা, ওরা অভ্যস্ত। এটা ওদের 5ম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। হিয়া বাবা মার সঙ্গে 2 দিন পরে প্লেনে যাবে। কনি কথা বলছে আর মাঝে মাঝে তাকাচ্ছে ক্ষিতীশের দিকে। তখন চোখ সরিয়ে নিচ্ছে ক্ষিতীশ। মাদ্রাজ একেবারে সমুদ্রের ওপর, তবে নামিসনি যেন। গঙ্গা তার সমুদ্রে অনেক তফাৎ।
সমুদ্রের তলায় কারেন্ট আছে। ভাদু সাবধান করে দিল। কোনি মুশকিলে পড়বি খাবার নিয়ে। ইডলি ধোসা যা জিনিস খেয়েই মালুম পাবি। বাঙালিদের পেটে ওসব ঠিক সহ্য হবে না। ওখানে পৌঁছে খোঁজ করবি বাঙালি হোটেল ফোটেল কোথায় আছে। কান্তি পরামর্শ দিল। না রে, আমাদের সঙ্গে রান্নার জিনিসপত্র ঠাকুর সব যাচ্ছে। তোর ভয় করছে? ভাদু জিজ্ঞাসা করল। উনি ছল ছল চোখে তাকালো। আরে ধ্যাৎ, তোর থেকে কত ছোট ছোট মেয়ে ওয়ার্ল্ড ঘুরছে একা একা, আর তুই তো এতগুলো লোকের সঙ্গে যাচ্ছিস, ঘাবড়াসনি। চন্ডু হাত ধরল কোনি। ট্রেন ছাড়ার ঘন্টা পড়ল। ক্ষিতীশ ট্রেন ছাড়া ঘন্টা পড়ল। ক্ষিতীশ কথা বলছিল একজনের সঙ্গে। মুখ ফিরে দেখল কোনি তার দিকে তাকিয়ে দুগাল পেয়ে জল পড়ছে। খিদ্দা, কোনি ধরা গলায় ডাকলো। ক্ষিতি না শোনার ভান করলো। ট্রেন ছেড়ে দিয়েছে। আমার ভয় করছে খিদ্দা। ট্রেনের সঙ্গে হাঁটছে কান্তিরা। মুখ কাত করে কোনি জানলার শিখের ফাঁক দিয়ে দেখতে চেষ্টা করলো। ক্ষিতীশকে দেখতে পেল না। ঘন্টা দুয়েক পর খড়গপুর স্টেশনে ট্রেন থামলো। কৌতূহলে কোনি প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে হঠাৎ পাশ থেকে জানলার সামনে এসে পড়ল ক্ষিতীশ। খিদ্দা! কোনি চিৎকারে শুধু কামড়া নয়, প্ল্যাটফর্মে অনেকে ফিরে তাকালো। মনে আছে তো? ঠিক 10টায় ঘুমোবি না। অবাধ্য গোয়ারের মতো কোনি ঘন ঘন মাথা দোলালো। টপ টপ করে চোখ থেকে জল ঝরছে। আমি কিছু শুনবো না, পড়বও না। তুমি মাদ্রাজ যাবে, এটা আমার কাছে লুকিয়েছিলে কেন? একজন টিকিট চেকারকে এগিয়ে আসতে দেখে ক্ষিতীশ আড়ষ্ট হয়ে গেল। লোকটি তার পেছন দিয়ে চলে যাবার পর কোন কামরায় ওঠে সেদিকে আর চোখে নজর রাখতে সে বলল, যাচ্ছি কি বলল? এখান থেকেই আমি কলকাতায় ফিরে যাব। ইস! উনি দুহাতে আগলে ধরল ক্ষিতীশের পাঞ্জাবির হাতা। যাও তো দেখি। কেন আমি যাব? তুই কি কখনো আমার কথা ভাবিস? ভাবি কি না ভাবি তুমি তা জানো? জানিই তো। জলে ড্রাইভ দিয়ে পড়ার পরই তো আমাকে ভুলে যাস। টিকিট চেকারটি আবার আসছে। উনি উত্তর দেবার আগেই ক্ষিতীশ কাল সকালে বহরমপুর আসবো এই বলেই সরে গেল। কামরায় দরজার দাঁড়িয়ে চা খেতে খেতে হরিচরণ একজনকে বলল, আপটা দেখছি সঙ্গে চলেছে, কিন্তু সকালে ক্ষিতীশকে দেখা গেল না। বিনা টিকিটে ভ্রমণের জন্য রাতে চেকার হাতে ধরা পড়ে সে তখন রেল পুলিশের হেফাজতে।